প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। আপনারা দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আপনারা জানেন অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্ণ হয়েছে এবং এই উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সামগ্রিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, সুপ্রিম কোর্ট, আপনাকে স্বাগত জানাই। আমাদের সাথে রয়েছেন সৈয়দ আবদুল্লাহ, ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ও মানবাধিকার কর্মী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আবু হেনা রাজ্জাকি, ডক্টর ইউনূসের ভাষণ শুনেছেন। 100 দিন পূর্তি উপলক্ষে তিনি বিভিন্ন বিষয় তুলেছেন, সরকার কি করেছে, কি করতে চাচ্ছে, সে প্রসঙ্গগুলো তুলেছেন। এই ভাষণ কেমন লাগলো আপনার? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং আপনার এই দীপ্ত টিভির দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম। না, ভাষণ যেটা শুনলাম, একজন বিজ্ঞ মানুষ, একজন সুনামধন্য নোবেল লরিয়েট, নিঃসন্দেহে অনেক চিন্তা ভাবনা করে উনি লিখছেন, কিন্তু ভাষণটা 33 মিনিটের মোটামুটি। তো প্রশ্ন হচ্ছে এই, মানে 100 দিনের কর্মকাণ্ড বলতে যদি 33 পাতা লাগে, তাইলে 2-4-5 বছর যদি কর্মকাণ্ড করেন তাহলে কত পাতা লাগবে? এটা আমি কোনো টিজিং করছি না, আমি বলছি ওনার মতো একটা বড় মাপের মানুষ আমরা অনেক সংক্ষিপ্ত ফর্মে আসতে পারতো। এটা আমরা দেখছি, ভাষণটা পুরাই মোটামুটি দেখছি। সেই ভাষণের ভিতরে অনেকগুলি কথা বলছেন উনি। এইবারের যেমন গত 16 বছরে যারা গুম হত্যা হয়েছে সেই বিষয়টাও টেনেছেন। এত যেমন ছিল শুধু জুলাই আন্দোলন এরকম একটা ব্যাপার, কিন্তু এটা আলটিমেটলি উনি অন্তর্ভুক্ত করছেন যে ওগুলার বিচারও করবেন। তাতে মনে হয় যে আমরা যে আলোচনাটা করি সেটা হয়তো তারা কিছু আমলে নেন। অর্থাৎ যেটা আমরা বলতে চাই বা বুঝাইতে চাই জাতিকে, যে আপনাদের কোনো বিরোধী দল নাই, আপনাদের বিরোধী দল আমরা যা বলি পজিটিভলি নিলে সেটা ভালো, পারলে এক্সিকিউট করবেন, না পারলে এটা খারাপভাবে নেবেন না। যেমন এই সরকার আসার পর যে আমি অর্থনৈতিক সাফল্য ধরি, আছে কিছু আছে। যেমন ধরুন শেখ হাসিনা যাওয়ার পর, আজকে যদি শেখ হাসিনা থাকতো, আমি নিশ্চিত করে বলে দিতে পারি যে আরও করুণ অবস্থা হইতো অর্থনৈতিক। এবং সে যাওয়ার পর ফরেন রেমিটেন্স বাড়ছে বা অন্যান্য জায়গা থেকে যে আশ্বাস টাশ্বাস, তাতে আমরা মোটামুটি হোপফুল। এটা যেমন একটা দিক। পাশাপাশি প্রশাসনকে আমরা মাঠে নামতে দেখিনি এখন পর্যন্ত, কেয়ারফুলি নামে নাই শতভাগ। কিন্তু তারপর একটা অ্যাডভান্টেজ আমরা দেখছি, সুবিধা আমরা দেখছি। আগে যেমন বাসার থেকে একটা মেট্রিক পাস ছেলে বা ইন্টারমিডিয়েট পড়তে ফার্স্ট ইয়ারে পরে কোচিংয়ে যাচ্ছে, বাসায় ফেরা না পর্যন্ত বাপ মার টেনশন থাকতো, এই বুঝি ইয়াবার মামলায় গ্রেপ্তার হইল, এই বুঝি জঙ্গির মামলায় গ্রেপ্তার হইল, সেটা কিন্তু নাই। প্লাস গুম, আতঙ্ক, যে আয়নাঘর, সেই জিনিসগুলো আমাদের কাছে নাই। পাশাপাশি ডিমেরিটস আবার একটা আছে। এখন রাস্তায় আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলে দিছি, আপনি যদি একটা বাড়িতে দাওয়াত খেতে যান এবং 2 ঘন্টার জন্য বসে থাকেন, আপনি কিন্তু টের পাবেন যে এই ঘরটা পুরুষ শাসিত না মহিলা শাসিত। একইভাবে রাস্তায় এখন হাঁটেন, তাহলে আপনি টের পাবেন যে এই সরকারটা কিভাবে শাসিত হচ্ছে। আপনি পুলিশের কাছে যাবেন, কথা বলবেন, দেখবেন সব সুর পাল্টাইতে বেশি টাইম লাগে না, এরা সব এখন এন্টি হাসিনা। ইভেন আমলাদের সাথে কথা বললেও এন্টি হাসিনা, সবাই ফেসিলিটির বিরুদ্ধে আন্দোলন করেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইন অ্যাকশন কিন্তু তারা জাস্ট বইসে আছে। এটার কিছু কারণ আমি একটা বলি। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এই সরকারের সময় সবচেয়ে বেশি কষ্ট পাইছি আমরা কোনটায়? যেমন ধরুন আসিফ নজরুল কিছুদিন আগে হ্যারাসমেন্ট হইল আপনার সুইজারল্যান্ডে। আমরা কিন্তু জিয়া রহমান সাহেবের মার্শাল্লাহ দেখছি, এরশাদ সাহেবের মার্শাল্লাহ দেখছি। মার্শাল্লাহ কেউ লাইক করে না, আমরাও করি না, কথার কথা বলছি। কিন্তু যে সিচুয়েশনে আসে সেটা দায় রাজনীতিবিদদের, তাদের উপরে ভর করে আসে, তাদের বিরুদ্ধেই আসে। কিন্তু তাদের প্রতিনিধিরাও কিন্তু বিদেশ গেছে, কখনো কিন্তু ইনসাল্ট হয়নি। কিন্তু আসিফ নজরুল সাহেব হইলেন কেন? হইলেন বাংলাদেশে এই পর্যন্ত, এই পৃথিবী জন্মের পর আমি একটা সরকার দেখলাম বাংলাদেশে, আমি, যার অর্ধেক সাংবিধানিক আর অর্ধেক অসাংবিধানিক। আপনি যদি সরকার বলতে যে আবু যে উপদেষ্টা পরিষদ ধরেন, তারা অসাংবিধানিক। আচ্ছা, ওনার রাজ্যে আমরা মনে হয় আলোচনাটা আরেকটু বিস্তারিত চলে যাচ্ছে। আমি তার ভাষণ নিয়ে কথা বলছিলাম, তা আমি আপনার কাছে আবার ফিরি, এই সব বিষয়গুলো নিয়ে আপনার কাছে আবার আসবো। সৈয়দ আবদুল্লাহ, আপনি নিজেও আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। এই ভাষণ, 100 দিনের এই ভাষণটা আপনি শুনেছেন, আপনার টেক অন কি? পুরা ভাষণটা খুব মনোযোগ দিয়ে দেখার পরে আমার যেটা রিয়ালাইজেশন আসলো, সেটা হলো অনেক বিস্তারিতভাবে উনি অনেক কথা বলেছেন। মানুষের ভেতর তো আসলে অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে কিন্তু জেগে গিয়েছিল, যে
যারা পারপেট্রেটর ছিল আওয়ামী লীগের, তাদের বিচার কিভাবে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদেশি বন্ধুদের আস্থার জায়গা, আহতদের চিকিৎসা, দেখবেন নানা ইস্যু ছিল এবং এই ভাষণে উনি কিন্তু প্রত্যেকটা ব্যাপার অ্যাড্রেস করেছেন। এর মানে আমি আমার সহ আলোচক যিনি আছেন তার প্রতি সম্মান রেখেই বলছি, তাকে আমি সমর্থন করছি যে সরকার জনগণের যে প্রত্যাশা সেটা কতটা পূরণ করতে পারবে সেটা সময় বলে দিবে, কিন্তু অন্তত পক্ষে তারা মানুষের কথাটাকে অ্যাড্রেস করার তাগিদ অনুভব করছে। এমনকি দেখবেন ইলেকশন নিয়ে রাজনৈতিক দলগুলোর কিন্তু নানা কথা ইতোমধ্যে চাউর হয়ে গিয়েছিল এবং তার একটা রোডম্যাপ চায়। ডক্টর ইউনূস ঠিক 3 দিন আগে একটা আন্তর্জাতিক সংস্থায় উনি কিন্তু প্রথমবারের মতো ইলেকশনের ব্যাপারটা একটু ইঙ্গিত দিয়েছিলেন যে উনি তাড়াতাড়ি ইলেকশন চান, এবং দেশীয় মাধ্যমে মানে জাতির উদ্দেশ্যে ভাষণে এই প্রথমবারের মতো উনি এই ধরনের একটা সুস্পষ্ট গাইডলাইন দিলেন। সুস্পষ্ট মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এটা দিনক্ষণ তারিখ ঠিক করা না, কিন্তু উনি বোঝাচ্ছেন যে ইলেকশনের জন্য উনিও মানে উদ্গ্রীব হয়ে আছেন। তবে এই ভাষণটা শোনার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা আসলে মুখ দিয়ে কি বলছি তার চেয়ে বেশি আমরা কাজ কতটা হচ্ছে সেটা দেখতে চাই। কারণ উনার মতো একটা ফিগার থেকে উনি চমৎকার কথা বলবেন, এটা আমাদেরকে আশা যোগায়। একই সাথে নানা জায়গায় তো এমন অনেক জায়গা আছে যে জায়গায় হতাশারও চিত্রটা আছে। ল অ্যান্ড অর্ডার যেভাবে ঠিক হওয়ার কথা ছিল প্র্যাকটিক্যালি সেভাবে ঠিক হয় নাই। দ্রব্যমূল্যের দাম দেখবেন বিভিন্ন ক্ষেত্রে দ্রব্যমূল্য যেটা মনে হচ্ছে যে নিয়ন্ত্রণ করা পসিবল ছিল, আবার দেখা যাচ্ছে হঠাৎ করে এই 2-3 দিনের ভেতরে আবার বেড়ে যাচ্ছে। তো আপনি মানুষ যদি বাজারে গিয়ে খুশি না থাকতে পারে, আপনি তাকে যতই সংস্কারের গল্প শোনান, সে কিন্তু দিন শেষে ওইটার পর আস্থা রাখতে পারবে না। হ্যাঁ, সীমাবদ্ধতার জায়গাটাও আমরা বুঝি। বিগত 15 বছরে এমন ধ্বংসস্তূপ করে রেখে যাওয়া হয়েছে একটা সরকার কেন, এই যে যদি ফেরেশতাদেরও দায়িত্ব দেওয়া হতো বোধ করি তারা এই 3 মাসে বা 100 দিনের ভেতরে সংস্কার করতে পারতো না। কিন্তু তাদের সলিড ইন্টেন্ট আছে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ। বিগত দিনে যদি এই ধরনের জাতির উদ্দেশ্যে ভাষণ যদি হতো, আমার দৃঢ়ভাবে বিশ্বাস সেই জায়গায় শুধু স্বজন হারার বেদনা দিয়ে কেউ কান্নাকাটি করবে এবং সেই জাতীয় ভাষণে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম মিথ্যা কথা বলা হবে। এই রেওয়াজের সাথে তো আমরা বিগত 15 বছর ধরে পরিচিত ছিলাম। অন্তত পক্ষে সেই কালচারটা তো পরিবর্তন হয়েছে। এবং এই ভাষণের ভেতরে আমার কাছে যা মনে হয় সারবস্তু যদি আমি বুঝতে পারি কারেক্টলি, ইলেকশনের ব্যাপারে একটু অ্যাড্রেস করা হয়েছে। আহতদের চিকিৎসা নিয়ে কেন এত অ্যাড্রেস করা হচ্ছে, এর কারণটা হলো 100 দিন পরেও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি। আমি আবার বলছি চিকিৎসা না, আমি দেখতে চাই সুচিকিৎসা। কিন্তু সেটা কি করা হয়েছে? এই সরকারের একদম মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি ছিল আহতদের চিকিৎসা করা। এটা করা কিন্তু খুব কঠিন কাজ ছিল না। আপনার ডিসি অফিস আছে, ইউনো অফিস আছে, প্রত্যেকটা জায়গা থেকে যদি সঠিক তালিকা নিয়ে আসা যায়। তালিকাটা এখন পর্যন্ত হলো না। তালিকাটা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমি যেটাকে পারফেক্ট বলতে পারতাম আমি সেটাকে পারফেক্ট বলতে পারছি না। বরং চিকিৎসা মানে দেখেন একটা হাসপাতাল যে জায়গায় ক্যাপাসিটি নাই বা ওই রোগের ট্রিটমেন্ট করার জন্য ক্যাপাবিলিটি নাই, এটাকে তো আমি চিকিৎসা বলবো না। কেন ঢাকার এত ভালো ভালো বেসরকারি হাসপাতাল আছে, সরকার থেকে যদি ক্লিয়ার ডিরেকশন দেয়া থাকতো যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত তাদেরকে সুচিকিৎসা দিতে হবে, তারা কি করতো না? ইভেন অনেকের বিদেশেও পাঠানোর দরকার আছে। আমাদেরই ভাই বন্ধু অনেকেই আছে সারা জীবনে তারা নর্মাল লাইফে ব্যাক করবে না। চোখের যাদের মারাত্মক সমস্যা আছে তারা অনেকেই সারা জীবনে আর দৃষ্টিশক্তি ফেরত পাবে না। যাদের ক্ষীণ আশা ছিল তাদেরকে এতদিন বিদেশে পাঠানো উচিত ছিল না? নাকি আপনি 3 মাস পরে একটা আন্দোলন করবে, কথা হবে, তারপর পাঠাবেন? এটা করলে এই 3 মাসের ভেতর তো তারা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। অনেক মানুষ কিন্তু এখনও মারা যাচ্ছে, প্রতিনিয়তই দেখবেন 2-1 করে মারা যায়। কাজেই কথা যা বলা হচ্ছে সেটাতে আমি আস্থা রাখছি যে মানুষের কথাটা শোনা হচ্ছে। একই সাথে এই সরকারের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে ডিউটিগুলো ছিল সেই জায়গাতে ইমপ্রুভমেন্টের অনেক স্কোপ আছে। যে সেই জায়গাগুলো আপনার কাছে আবারও আসবো, সেই জায়গাগুলো আরেকটু আইডেন্টিফাই করা। আমরা আইন শৃঙ্খলার যে অবস্থা এবং দ্রব্যমূল্য, এই দুটো পয়েন্ট বারবার গণমাধ্যমে আসছে, সাইদ আবদুল্লাহ বলেছে। আইন শৃঙ্খলা ঠিক করার ক্ষেত্রে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকারের অবস্থান কি টের পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমার কাছে মনে হয় যে সরকার নিজেও চিন্তা করতেছে যে আইন শৃঙ্খলা উন্নতি করতে পারতেছে না। তা না হলে 2 মাসের জন্য যে মিলিটারিকে আমরা দায়িত্ব দিলাম মেজিস্ট্রেট পাওয়ার, আবার কিন্তু 2 মাস বাড়ানো হয়েছে। তার মানে হচ্ছে যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ডেভেলপ করতে পারিনি, 1 নম্বর। 2 নম্বর হলো আপনি 2008 সালের ইলেকশনের পর থেকে ধরেন, 8-এর ইলেকশনটা যেমন তেমন যাই হোক, 14 থেকে যদি ধরেন এবং সেই থেকে তারা নিয়োগ পাইছে আজকে পর্যন্ত, তারাই কিন্তু এখন রাষ্ট্রের কি পয়েন্টে।
আপনি এটা কিন্তু কঠিন কাজ এই সরকারের জন্য। আমি সরকারের ব্যর্থতাও বলবো না, বাট সরকার কিন্তু পরিষ্কার নন কোঅপারেটেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন এবং আপনি সিভিল সার্ভেন্ট যারা আছে, আপনি অফিসে ঢুকে দেখবেন সবাই কিন্তু ওই যে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের জন্য যদি আসে, নির্বাচন যেভাবে করে একটা রুটিন কাজ, সেই রুটিন কাজের মতো আপনারা কথাবার্তা বলে চলে যাবে। এবং ইগো প্রবলেমও হয়েছে। আজকে মনে করেন যে উপদেষ্টা যাদেরকে নিয়োগ করছেন কিংবা আরও যাদেরকে আনছেন, যেমন অনেক আছে রিটায়ার্ড করার 7-8 বছর পরে ঘরে বসে আছে, তাদেরকেও নিয়ে আসা হয়েছে। আবার আপনার তরুণ সমাজের অনেক ছেলেকে উপদেষ্টা বানানো হয়েছে। তরুণ সমাজ তাদের যে আন্দোলন, তাতে তারা একটা অংশীদারিত্ব পাইতেই পারে, সেটা নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু যেহেতু ইউনূস সাহেব বলছিলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, সেক্ষেত্রে এই ছাত্ররা কিন্তু একটা কঠিন আবেদন তুলছিল, আবদার তুলছিল, বিশেষ করে ফারুকী আর বশির সাহেবের ক্ষেত্রে। আমার কাছে মনে হয় এটা এখন বাদ দিলে হয়তো ওনাদের ইগো প্রবলেম হইতে পারে, সিস্টেমের প্রবলেম হইতে পারে, কেবল নিলাম তারপরে ছেড়ে দিব, কিন্তু নেওয়ার আগে চিন্তা ভাবনা করা উচিত ছিল। আমি যদি খুব ভালো করে চক্ষু বন্ধ করে ভাবি, আপনি জাস্ট ভাবেন না, আপনি কল্পনা করেন উপদেষ্টাগুলো ইউনূস সাহেব, আসিফ নজরুল, এরকম কয়েকজন বাদ দিয়ে চক্ষু বন্ধ করে ভাইবে দেখেন যে তারা ক্যাবিনেট চালানোর মতো লোক কিনা। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার যেই গণ অভ্যুত্থানের পরে যে জায়গাটা আসছি, সেখানে কিন্তু একটা বিপ্লবী মনোভাব থাকতে হবে। আমি বলছি না বিপ্লবী সরকার, বাট বিপ্লবী মনোভাব থাকতে হবে। সুতরাং সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না, এবং সামনে যে দেখব আমি সেই লক্ষণও পাচ্ছি না। কেন বলছি, যেমন ধরুন ওর নাম কি আসিফ মাহমুদকে সম্প্রতি আপনার দায়িত্বটা দেওয়া হয়েছে। আমি তার যোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন করছি। হ্যাঁ, স্থানীয় সরকার কিন্তু একটা মারাত্মক জায়গা, কোন অর্থে নাম্বার 1 খুব ম্যাচিউর জায়গা দরকার। এটা কেন বলছি, ছাত্ররা যে অযোগ্য বলছি না, বাট রাজনীতির কিন্তু একটা ম্যাচিউরিটি ব্যাপার আছে, মানে টাইম টেস্ট যেটাকে বলে। আপনি ধাপে ধাপে যেখানে আসবেন, যেমন আপনি বাসে চললে কষ্ট হয়, কিন্তু মার্সিডিজ গাড়ি আরামদায়ক, না চড়েও বোঝা যায়, কিন্তু বাসে চড়তে হবে। সুতরাং এই যে গণভবন আরামদায়ক, কিন্তু গণভবন যাইতে যে কাঠখড় পোড়াইতে হয়, সেটা কিন্তু যারা রাজনীতিবিদ তারা বোঝে। সেই অর্থে বলছি, আপনি আজকে আসিফ মাহমুদ, আমি আবারও বলছি তার যোগ্যতা নেওয়ার প্রশ্ন নাই, কিন্তু একদম গ্রাসরুট লেভেল থেকে সে কাজ করবে। সেখানে যে কত কিছু তাকে ফেস করতে আসতে হবে, লোকাল পলিটিক্স, লোকাল দল মত সবাই ভিতর দিয়ে, আমার কাছে মনে হয় যে এটা খুব টাফ জব তাকে দিছে। আমি জানি না কতটুকু ঠিক এইভাবে যে আমরা চিন্তা করি, প্রত্যেকটা জায়গায় কঠিনভাবে চিন্তা করা উচিত। আসবো যে আমি অবশ্য অ্যাঙ্কর হিসেবে কোনো পক্ষ বিপক্ষ নিতে পারি না, কিন্তু আমার কাছে মনে হয় একটা স্থানীয় সরকারের কথা বললেন না, এত বড় একটা আন্দোলনে যে নেতৃত্ব দিতে পারে, এই একটা সরকারের একটা মন্ত্রণালয় চালাতে পারবে না, এটা আমার কাছে মনে হয় না। যাক, আপনি আপনার বক্তব্য দিয়েছেন, আমি জাস্ট একটা পাঞ্চ বললাম আর কি। সাইদ আব্দুল্লাহ, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, যে প্রসঙ্গটা এসেছে বারবার, ধর অন্তর্বর্তী সরকারের যাদেরকে নেওয়া হয়েছে সেটা নিয়ে তো অনেক রকম কথাবার্তা আছে, পরে বলা হলো যে এটা কলেবার বৃদ্ধি করা হবে। এই যে বৃদ্ধি করার পর সরকারের মধ্যে তো ছাত্র প্রতিনিধি আছে, আবার বাইরের ছাত্র প্রতিনিধি যারা আছে, সমন্বয়ক, এই যে এখানে সমন্বয়ের ঘাটতিটা কেন হচ্ছে? তারা একটা নিল, আবার এখান থেকে প্রতিবাদ করছে, ছাত্ররাই প্রতিবাদ করছে, তার মানে সমন্বয়হীনতা কোথায় হচ্ছে আপনার কাছে কি মনে হয়? অবশ্যই আমি যদি হয় কিন্তু দিয়ে নানা কথা বলতে পারতাম, কিন্তু আমার মনে হয় খোলাখুলি বলে ফেলে দেওয়াটা ভালো। যে ধরনের কাজ হলো, এটা দেখার পরে যে কোনো সাধারণ বিচার বিবেচনায় আপনি চিন্তা করলে বুঝতে পারবেন স্পষ্ট একটা কনফ্লিক্ট দেখা যাচ্ছে, যে সরকারের ভেতরে যারা আছে তারা এই ব্যাপারটা খোলাসা করে বলছে না, সরকারের বাইরে যারা আছে তারা এই ব্যাপারটাকে নিন্দা জানিয়ে রাস্তায় নেমে যাচ্ছে। তার মানে এমন কোনো একটা ঘটনা ঘটেছে যেটাতে খুশি না অন্তত একটা পক্ষ, আর গোপনে গোপনে হলেও আর একটা পক্ষ। এই ব্যাপারটা হওয়ার একটা কারণ আছে, কারণ এই সরকারের লেজিটিমেসিটা কোথায়? এটা হলো জন আকাঙ্ক্ষা। এই সরকারের লেজিটিমেসি কোথায়? জনগণ যেটা মনে করে সেটা খুঁজে বের করা। একটু আগেই বলছিলেন যে বিপ্লবী সরকার না হলে, আমি যদিও পার্সোনালি এটাকে বিপ্লব মনে করি না, আমি একটা গণ অভ্যুত্থান মনে করি। গণ অভ্যুত্থানের যে সরকার, যার লেজিটিমেসি হলো মানুষের উইল, এই উপদেষ্টা পরিষদে কে যাবেন, শুধু উপদেষ্টা পরিষদ না, বিভিন্ন দায়িত্বশীল চেয়ারে কারা বসবেন, তারা এই গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে পুরোপুরি ধারণ করে কিনা এইটা বোঝাটা কিন্তু অত্যন্ত জরুরি। সব সময় কেন একজন চেয়ারে বসবে, তারপর সমালোচনা করা হবে, তারপর কেন পদক্ষেপ নেওয়া হবে, এই ব্যাপারটাই তো নির্ধারণ করে দেয় যে আপনি সিলেকশনে অযোগ্যতার পরিচয় দিচ্ছেন।
এবং কেন এত কথাবার্তা হবে? আন্দোলনের সাথে যারা স্টেক হোল্ডার ছিল, আপনি তো এত বড় নিয়োগের আগে তাদের কি মতামতটা একটু নিতে পারেন না? এটা নেওয়া তো খুব জটিল কোনো কাজ না। প্রত্যেক দিনই তো নানা অংশীজনের বিভিন্ন ইস্যুতে মতামত নেওয়া হচ্ছে। এটা প্রমাণ করে যে এই সরকারের পিপল টু পিপল কমিউনিকেশনের ক্ষেত্রে সিরিয়াস লেভেলের ঘাটতি আছে, এবং তাদের অংশীজনদের ভেতরেও। কারণ কেউ হয়তো বা মনে করতে পারে যে ঠিক আছে, এখন আর মতামত নেওয়ার দরকার নাই, কিন্তু এটা একটা ভুল ধারণা। আমিও তো ওই জনরারই মানুষ, ওই জেনারেশনেরই মানুষ, একই সাথে আমার বন্ধু বান্ধবেরাই আছেন সবাই। তো আমি যেটা মনে করি, এই জায়গায় যদি ঘাটতিটা হয় তাহলে কিন্তু অন্যদের কথা বলার স্পেসটা বেশি হয়, এবং সরকারের এই জায়গায় অনেক বেশি সচেতন হওয়ার দরকার ছিল। একটু আলোচনা টেনেছিলেন আমার সহ আলোচক, সেই জায়গাটা আমি আবার একটু বলার চেষ্টা করি। এই সরকারে অনেক কাজ করার দরকার ছিল, ধর তক্তা মারপের টাইপ কাজ। আপনি এত ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করে তারপর কাজ করবেন, সেটার ভেতরে ভুল হবে, মানুষ কিন্তু এত ধৈর্য ধরবে না। কারণ আপনার টাইম স্পেন্ড কতটা, একটা লেজিট ইলেকশন আয়োজনের আগের সময়টা হলো আপনার সময়। আপনি তো আর 5 বছর সময় পাচ্ছেন না। কাজেই জেনুইন কিছু কাজ করার জন্য আপনার কিন্তু এত ঢাকঢাক গুড়গুড় করলে হবে না। যে জায়গায় ছাত্ররা কয়েকজন আছে উপদেষ্টা পরিষদে, তাদের কাছ থেকে তো মানুষ ডাইনামিক অ্যাকশন চায়, কিন্তু আপনি অনেক দেখবেন এমন অনেক নিয়োগ আছে বিতর্কিত নিয়োগ, শুধু উপদেষ্টা পরিষদে না, আর বড় বড় চেয়ারে কি বিতর্কিত নিয়োগ নাই? এবং এই কাজগুলো কিন্তু সমন্বয় কোনো অবস্থাতেই হচ্ছে না। স্থানীয় সরকার নিয়ে খুব চমৎকার একটা কথা বলছিল। বাংলাদেশের রাজনীতি যেহেতু আমার খুবই প্রিয় একটা জিনিস, তা আমি যত স্টাডি করেছি, এই স্থানীয় সরকার মন্ত্রী এ যাবৎকালে যারা হয়েছে, দেখবেন দলের সবচেয়ে সিনিয়র নেতাদের ভেতরে একজন হয়। এবং আসিফ নিজেও আমার খুবই আদরের ছোট ভাই, সেই জায়গা থেকে আমি তাকে খুবই স্নেহ করি। কিন্তু একই সাথে আর একটা ব্যাপার বিবেচনায় রাখার দরকার আছে, ছাত্ররা বা আমাদের জেনারেশনের সবাই সব পারবে এই ব্যাপারে আমি বিশ্বাসী না। কিছু জায়গায় অভিজ্ঞতার দাম আছে, এইটা যদিও অনেকে হেসে খেলে উড়িয়ে দিতে পারে, কিন্তু আমি রাজনীতিরও কিন্তু একটা শখ আছে, একটা ফর্মা আছে। আপনি যা খুশি তাই করে দিতে পারেন না। ধরেন এটাই যদি হয়, একজন ছাত্রকে আপনি প্রধান উপদেষ্টা বানিয়ে দিলে কি চলবে? তার ইচ্ছা থাকবে, সদিচ্ছা থাকবে। এদের কিন্তু প্রত্যেকের সদিচ্ছা আছে, আমাদের প্রত্যেকের সদিচ্ছা আছে, দেশকে একটা ভালো জায়গায় আমরা দেখতে চাই, কিন্তু তার সাথে তো অনেক ব্যাপার ডিপেন্ডেন্ট। এমনকি এই জায়গাগুলোতে আপনার সচিবালয় আপনাকে পূর্ণ হেল্প করছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে পূর্ণ হেল্প করছে কিনা, এই ব্যাপারগুলোর পরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। কাজেই অভিজ্ঞতাটাও অনেক ক্ষেত্রে দরকার। এবং এই সরকার যে বিভিন্ন ক্ষেত্রে মানে জনদাবির কথা বলবো না, কারণ জনদাবির কথা শুনলে তো তাদের কোনো ভুলই হওয়ার কথা ছিল না, কিন্তু অনেক ভুল কাজ হচ্ছে, আবার অনেক ভালো কাজ হচ্ছে। এটা যেমন সত্য, এই ব্যাপারগুলো যদি তারা ইগনোর করতে পারতো, আমার মনে হয় যে আরো একটা সলিড স্টেটে যেতে পারতো, যে জায়গায় প্রতিবন্ধকতাটা তৈরি হচ্ছে। আবু হানা রাজ্জাকি, অন্য একটা প্রসঙ্গে আসি। এই সরকারের তো ধরেন দৈনন্দিন কাজ করতে হচ্ছে, সংস্কার নিয়ে কাজ করতে হবে, নির্বাচন দিতে হবে, একটা রাজনৈতিক সরকার আসবে, সেই রকম রাজনৈতিক সরকার, যে রাজনৈতিক সরকার জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে এবং স্বৈরাচারী বা প্রেসিস্ট হয়ে উঠবে না, এই তো মানুষের প্রত্যাশা। সাথে সাথে মানুষের তো এটাও প্রত্যাশা, 15 বছর দ্বারা যারা জবরদখল করেছিল এই ফ্যাসিস্ট সরকারের যারা দোষী ছিল, তাদের তো বিচার করতে হবে। কিন্তু আমরা দেখছি যে সাবেক সরকারের মন্ত্রী বা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ধরা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিছু মামলাও হয়েছে, কিন্তু মামলাটা হচ্ছে গয়রহ টাইপের মামলা, গয়রহ মামলা। হ্যাঁ, এই যে এই জায়গাটা, এটা দেখেছি ওই আগের ধারাবাহিকতার মতো হয়েছে। এইভাবে করে কিন্তু তাদেরকে কি কাঠগড়ায় মানে শাস্তি দেওয়া যাবে? আমি একজন আইনজীবী হিসেবে বলবো যে এই ধরনের মামলা এক লাইনে লম্বা করে লাভ নেই। এই সমস্ত মামলা টেকানো খুবই কঠিন। আপনি প্রত্যেকটা মামলায় শেখ হাসিনা প্রধান আসামি, বাড্ডা হত্যা হয়েছে, হত্যা মামলায় আসামি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী অমুক, প্রথম 16 জনে প্রধানমন্ত্রী, আর শেখ হাসিনাকে একটা গুলি করছে, কথার কথা বলছি। সুতরাং এটা অন্য হিসাব, এগুলো কোনো গয়রহ মামলা। এটা পুলিশ মামলাগুলো করছে, পুলিশ তাদেরকে অ্যাডভাইস করছে এইভাবে করো। কারণ আগে করছে কি, ওই 16 বছর কিন্তু এই মামলা করে শত শত লোকরে হয়রানি করছে। এই যে আরও অজ্ঞাতনামা 3000, ওইটা এখন প্রশাসন। পার্থক্য কি, ওই সময় ওই এফআইআরটার উপরে বিএনপির দৌড়ের উপরে রাখছে, কিন্তু এই সময় এই এফআইআরটার উপরে আওয়ামী লীগের দৌড়ের উপরে রাখতেছে না। পার্থক্যটা হলো এইখানে। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি যেটা বলছেন 16 বছর, এটা আমরা অনেক জায়গায় বলছি যে 16 বছরের যদি বছরওয়ারি আপনি 1 মাস দেন সরকারে, তাও 16 মাস দেওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার তো সিমটম পাইতে হবে, আমি যে টাইমটা দিব তার একটা লক্ষণ পাইতে হবে। কারণ আমি শুরুর থেকেই দেখতেছি একটা জায়গায় যে একটা লড়াই আছে, শীতল লড়াই কোথায় যেন। তার আগে একটা বলে নিই যে সরকারি মুহূর্তে কতগুলো সমস্যা আছে। দেখেন, রাজনৈতিক দল নির্বাচন চায়, সরকার সংস্কার করে নির্বাচন দিবে,
আবার আহতদের চিকিৎসার জন্য আন্দোলন চলতেছে, -2 নিয়েও কথা হচ্ছে, যেটা বিএনপিরা বলছে যে -2 প্ল্যান করতেছে। স্বৈরাচারের বিচার করবে, ফোনালা ফাঁসকির উস্কানি দিচ্ছে। আচ্ছা, প্রশাসন নন কোঅপারেশন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব কিছু মিলে একটা জটিল সমস্যার ভিতরে সরকার আছে। কিন্তু পাশাপাশি আমার কতগুলো জিনিস খুব কষ্টদায়ক। কারণ একটা সরকার 16 বছর নির্যাতন করে চলে যাওয়ার পর আমি যখন এই উপদেষ্টা পরিষদের লোকের ভিতর থেকে শুনি যে রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য ইচ্ছা আমাদের নাই, এই কথাটা আমার কাছে ভালো লাগে না। আপনি না বললে পারতেন, আমার কথা হলো আপনি বলেন কেন কথাটা, এতে ইনফ্লুয়েন্স হয়। আর একটা কথা হলো, যেমন একজনই বলছে যে রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য আমরা কারা, সেটা একটা বড় দলের কথা। মানে এই যে কথাগুলো বলতেছেন, আবার যদি ফোনালাপ ফাঁস হয়, আচ্ছা তার পাশাপাশি কি আপনি রিড করতে গিয়ে আবার ফেরত আসলেন, আপনি বলছেন দল নিষিদ্ধ করার জন্য রিড করতে গেলেন, আবার ফেরত আসলেন, কেন আসলেন? তখন ওই প্রসিকিউটর মানে লয়ার মন্তব্য করছে দেশে একটা বিশৃঙ্খল অবস্থা যাতে না হয়, দেশের মঙ্গলের জন্য ফেরত আনছি। তাহলে এই ভিউ তো কোর্টও নিত, তাহলে আপনি দিয়ে ফেরত আনলেন কেন? তারপরে যদি আসি, ওনার মনে আছে যেহেতু আন্দোলনের সাথে সক্রিয়, 5ই সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিল যে ওই সরকারের যারা পতিত সরকার, তাদের বিচার না হওয়া পর্যন্ত এখন রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, একটা সিদ্ধান্ত হয়েছিল। সেখান থেকে আপনি সরে আসছেন। তার মানে আপনি একদিকে বিচার করবেন, আর একদিকে কিন্তু তারা একটা লিবার্টি কেন যা পাচ্ছে, কোথাও যেন একটা অস্পষ্ট পাচ্ছে। ইভেন আমরা দেখছিও, সে 5 জন নামুক আর 10 জন নামুক নেমেছে, এটার জন্য দায় কার? আপনি তো, আমরা সেই জায়গাটায় যাচ্ছি না। আমি মনে করি ব্যক্তিগতভাবে ইউনূস সরকারের উচিত, এই প্রফেসর ইউনূস সাহেব উনি রিলেভেন্ট 4টা সংস্কার জরুরি করুক। একটা হলো সংবিধান, আর একটা হলো আপনার নির্বাচন কমিশন, আর একটা পুলিশ প্রশাসন খুব জরুরি, আর বিচার বিভাগ। এই 4টা সংস্কার প্যারালাল করুক। আর একদিন বিচারের যে দায়িত্বটা নিছে সেই বিচারটা উনি করে ফেলুক। আমার কাছে মনে হয় না খুব লম্বা সময় লাগবে এবং সে বিচারটা করতে পারবে, যেটা আমরা চাই। এবং এই সংস্কার করে উনি নির্বাচন সবার জন্য। এই যে এই যাদের বিরুদ্ধে এত আন্দোলন করলেন আপনারা, তাদের তো বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যেভাবে মামলা সাজানো হচ্ছে, এই মামলা তো অ্যাডভোকেট সাহেব বলছেন টিকবে না। এই ব্যাপারে আপনারা কোনো চিন্তাভাবনা করেছেন কিনা, এবং এই সরকারের মানে বিগত সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকার যথেষ্ট স্পষ্ট অবস্থান নিয়েছে কিনা? আমি নিজেও আইনের ছাত্র ছিলাম, তো সেই জায়গা থেকে আমি যদি বলি, যে গতিতে মামলা চলছে, এই মামলাগুলো টেকার কোনো কারণই নাই। এবং স্রেফ এমন অনেকগুলো মামলা আছে। আমি একটা উদাহরণ বলি আপনাকে। দেখা গেল যে ঢাকায় নবীনগরের দিকে একটা ছেলেকে গুলি করে মেরেছে পুলিশ, কিন্তু সেই মামলা যখন করা হয়েছে, সেই মামলার আসামি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু নর্মাল এলাকায় গ্রামবাসী, আগে আওয়ামী লীগ করতো, বিভিন্ন দল করতো, তাদেরকে মামলার আসামি দেওয়া হয়েছে। আমি বলছি না যে যাদের ধরা হয়েছে তারা অন্য অপরাধে দুষ্ট না, কিন্তু পার্টিকুলারলি যে কেসে তাদেরকে কেসটা দিলেন, সেই কেসের অপরাধী তো পুলিশ, কিন্তু পুলিশের নামে কি মামলা হয়েছে? উত্তর হলো হয় নাই। তার মানে আপনি যে মামলাগুলো দিবেন, এবং ক্রিমিনাল কেস কিন্তু প্রুভ করতে হয় বিয়ন্ড রিজনেবল ডাউট। 1%ও যদি আপনি ডাউট ক্রিয়েট করতে পারেন, আপনি কিন্তু ফাইনালি তাদেরকে দায়ী করতে পারবেন না। যে মামলাগুলো দেওয়া হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে জাস্ট কিছু একটা মামলা দিয়ে দিলাম, এইটাই। আবার মামলার ভিত্তিতে কিন্তু এই টাইমেও দেন দরবার করা হচ্ছে। কয়েকটা জায়গায় আমার নিজের কাছেই অনেকে অভিযোগ নিয়ে এসেছে যে তারা অপরাধীই না, মামলার ঘটনা ঘটেছে হলো রামপুরাতে, উত্তরার যে কোনো একজনকে নিয়ে এসে মার্ডার কেসের আসামি বানানো হয়েছে, যে ওই টাইমে না ছিল রামপুরায়, না ছিল উত্তরায়, না ছিল ঢাকায়, এবং তাদের কাছে কিন্তু দর কষাকষিও করা হচ্ছে। এবং যে মামলাগুলো দেওয়া হচ্ছে, এইভাবে যদি শুধু লোক দেখানো মামলা হয়, তাহলে মনে করব যে আমাদের যারা সহপাঠী, আমাদের সিনিয়র এবং জুনিয়র এবং আমজনতা যারা রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। তাহলে কি করা এখন? এই মামলাগুলো কিন্তু খুবই সুনির্ধারিতভাবে যে যা পাপ করেছে, অপরাধ করেছে, সেটার ভিত্তিতেই দেওয়া উচিত ছিল। তাতে করে আপনি স্ক্রুটিনি করেন। স্ক্রুটিনি করার জন্য আমি জানি বাস্তবতাও একটু আলাদা, কারণ পুলিশ যেটা ছিল বিগত 15 বছরে যেসব পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে, তারা তো সে পুলিশ ছিল না, তারা ছিল পুলিশ লীগ। এবং এই পুলিশ তারা কিন্তু জনগণকে সার্ভ করতো না, তারা নিজেদেরকে মনে করতো তারা আওয়ামী লীগের পেটোয়া বাহিনী। সো তাদেরকে দিয়ে কাজ করানোটা মুশকিল, এই সীমাবদ্ধতাটাও আমি জানি। কিন্তু একই সাথে এই যে হয়রানিমূলক অনেক মামলা হচ্ছে, সেটা তো ঠেকানোর উপায় করা উচিত। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আপনি যেটা বলছিলেন যে এই মামলাগুলো যে ভুয়া মামলা হচ্ছে, বিগত দিনগুলোতেও আপনি দেখতেন অনেক গায়েবী মামলা হতো।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে এই মামলাও হয়েছে যে উনি সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর করেছেন, এটা পসিবল। এমনকি একই সাথে আপনি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ছিলেন, তার নামে পুকুরের মাছ চুরির মামলা হয়েছে। সো এই টাইপ মামলা যেটা ছিল, আমি তো নতুন বাংলাদেশে, যে বাংলাদেশের জন্য আমরা এত ত্যাগ স্বীকার করেছি, এই বাংলাদেশে আমি এই টাইপ মামলা দেখতে চাই না। জেনুইনলি যদি আওয়ামী লীগের নামে মামলা দিতে চান, অপরাধের যদি বিচার করতে চান, তারা যে 3-4টা ইলেকশনে যে কাজ করেছে লোকাল ইলেকশনগুলোতে, এবং তাদের যে অপকর্মের ফিরিস্তি, জেনুইনলি আপনি 5 থেকে 7 লক্ষ আওয়ামী লীগারকে জেলে পুরতে পারবেন জেনুইন কজে। কাজেই এই জাতীয় আইওয়াশ কোনো কিছু আমি দেখতে চাই না। আর একটা ব্যাপার যেটা বলেছিলেন যে সরকারের কি ইচ্ছাটা আছে কিনা, ইচ্ছাটা তো আসলে ডিপেন্ড করে তাদের কার্যক্রম গ্রহণের ক্যাপাসিটি কতটা আছে। পুরোপুরি না থাকলেও আমি খুব খুশি হতাম যদি আমি দেখতাম কোর্ট চত্বর সব কিছুর বায়াসনেসের ঊর্ধ্বে উঠে যেত। এমনকি আমি বলতে খুবই খারাপ লাগলেও যেটা সত্য কথা সেটা বলা উচিত, অনেক দাগি আসামি যারা ছিল, আপনি জানেন লয়ার হিসেবে অনেকে মামলা নিতে হয়, কিন্তু আপনি বিএনপিরও অনেক বড় বড় লয়ার আছে যারা স্পষ্ট অপরাধী, তাদের মামলা নিচ্ছে টাকার বিনিময়ে। সো এটা কিন্তু আমাদের সোশ্যাল যে দায়বদ্ধতার জায়গাটা, সেটাও কিন্তু অনেকে সেই মর্যাদাটা রক্ষা করতে পারছে না। আরেকটা যেটা ব্যাপার, আপনি যখন এই বিচারগুলো করতে যাবেন, আপনি যদি দায় মুক্তির দেওয়ার মতো অপশন রেখে বিচারটা করেন, মানে আমি বোঝাতে চাচ্ছি যে ভুয়া মামলা যদি থাকে, সেই ক্ষেত্রে আপনি বিচার করে যখন বেশি দূর আগাতে পারবেন না, তখন এরা তো ছাড়া পেয়ে যাবে। এবং জনগণ একটা জিনিস কি দেখতে চাই জানেন, জনগণকে খুশি করার জন্য ভাইয়া চমৎকার কিছু কথা বলেছেন যে পার্টিকুলার কিছু জায়গায় জনগণ যদি দেখতো তারা 2 বেলা শান্তিমতো খেতে পারছে, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আছে, আওয়ামী লীগের যারা পারপেটেটর ছিল, যারা তাদের পর অত্যাচার করেছে, গুলি করেছে, তাদের বিচার হচ্ছে, এবং দেশের সামনের দিনে উত্তরোত্তর ভালো করছে। একদিনে ভালো হওয়া সম্ভব না, হাবিয়া দোজক থেকে একদিনে জান্নাতুল ফেরদৌস হয় না, কিন্তু এই কয়েকটা জিনিস যদি দেখতো মানুষ কিন্তু আশাবাদী হতো। এবং আওয়ামী লীগের আর একটা চক্র নিয়ে অনেকেই কথা বলে না, এটা কথা বলাটা খুবই জরুরি বলে মনে করি। তাদেরকে আপনি ক্রিমিনাল মামলা যেভাবে দিচ্ছেন, এটাতে তাদেরকে খুব একটা আটকাতে পারবেন না। তাদের অনেক অপরাধী দেশের বাইরে না, এখন আপনি কি বিচার করতে পারবেন? তাহলে তাদের কিন্তু ক্যাশ ফ্লো কিন্তু ঠিকই টিকে আছে, তাদের বিভিন্ন ব্যবসা এবং যেভাবে তারা টাকা লুটপাট করেছে সেই চক্রগুলোকে এখনো সক্রিয় আছে না, এই জায়গাটা বন্ধ করে দেওয়া দরকার। তাহলে তারা কি হতে যেত, অর্থনৈতিকভাবে হ্যান্ডিক্যাপড হয়ে যেত। এবং তাহলে আওয়ামী লীগের যে দৌড়াতো, তারা তো অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন জায়গায়। গতকালও একটা জাহাজ পাকিস্তান থেকে এসেছে, কোনো সমস্যা নাই, কিন্তু দেখবেন তারা একটা অপপ্রচার কিন্তু বাজারে ছেড়ে দিল। তার মানে তাদের সাইবার টিমটা খুবই শক্তিশালী, তাদের ফান্ডিংটা আছে। আপনি এই বিগত 15 বছরে এদের শাসন কেন দীর্ঘায়িত হয়েছে? টাকা লুটপাট করে ব্যাপক একটা সফট পাওয়ার তৈরি করেছে। আপনি তাদের এই টাকার ফ্লোটা আইনগতভাবেই বন্ধ করে দিতে পারেন, কারণ এই ইনকামের সোর্সগুলো অবৈধ। সেই কাজটা যদি না করেন, শুধু এই ধরনের মামলা দিয়ে আপনি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবেন না। জি, আবু হেনা রাজ্জাকি, এখন ধরেন অন্তর্বর্তী সরকার নিয়ে তো আলোচনা করলাম, এখানে অন্য বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি জামাত এখন বড় স্টেক হোল্ডার। বিএনপি এবং জামাতের বক্তব্যগুলো শুনেছেন, এদের ভূমিকাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? না, যেমন ধরেন আমি বিশেষ করে জামাতের দিকে যদি যাই, আমি জামাতের আমির বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা বলছেন, তার কথাগুলো খুব গোছানো এবং খুব পরিপাটি। এখন তার রাজনৈতিক ইতিহাস যদি আমরা, তাদের রাজনৈতিক ইতিহাস মোটামুটি 80-85 বছরের। জামাত ইসলাম তো শুধু বাংলাদেশে না, জামাত ইসলাম পাকিস্তান, জামাত ইসলাম হিন্দ, জামাত ইসলাম ইন্দোনেশিয়া, এরকম বিভিন্ন জায়গায় তারা আছে। এখন তাদের সাথে আজকে তাদের রিলেশন কি সেটা আমরা জানি না। তবে একটা বিষয় আমি দেখি যে 16 বছর আগে জামাতের বক্তব্যের ধরন আর আজকের বক্তব্যের ধরনের ভিতরে আমি অনেক পার্থক্য পাই। এখন এটা কি শুধু জামাতের আমিরের পরিবর্তন নাকি টোটাল জামাতের পরিবর্তন, সেটা একটা ব্যাপার। আর একটু আগে যেটা আমি বলছিলাম, হয়তো আমার ছোট ভাই ও হয়তো কি ভাবতে পারে আমি জানি না, আমরা এই যে এখন যে সরকারটা আছে তার আশপাশ দিয়ে যদি যাই, তাহলে আমরা একটা গন্ধ পাই যে এই সরকারের সাথে সরকারের জামাতে যেভাবে কোঅপারেট করে, ঠিক অন্য দলটার কোঅপারেশন এই সরকার পাচ্ছে বলে আমার কাছে মনে হয় না। কেন মনে হয় না? যেমন ধরেন রাষ্ট্রপতিকে যখন অপসারণ করতে গেল এই ছাত্ররা, তখন কিন্তু অপসারণ করতে পারেনি। সেটা যাই হোক, সাংবিধানিক পোস্ট, ছাত্ররা কিন্তু সবাই আবার যায়নি, এটাও একটা না, সবাই যায়নি সেটা বড়, গেছে তো, যারাই যাক একটা অংশ গেছে। কিন্তু সেটা কি উপদেষ্টা যেতে নিষেধ করছিল? তাও তো না। কিন্তু কথা সেখানে না, কথা হলো রাষ্ট্রপতিকে প্রোটেক্ট করা। তখন আর্মি প্রোটেক্ট করছে, পুলিশ প্রোটেক্ট করছে, ভালো কথা। কিন্তু আমরা যখন বিএনপি একটা স্টেটমেন্ট দিল যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে গেলে সাংবিধানিক সংকট হবে,
এটা উনি বলতে পারে রাজনৈতিকভাবে উনি একটা সংকট, কিন্তু প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী অপসারণটা তো রাজনৈতিক সাংবিধানিক সংকট। প্রধানমন্ত্রী যে অপসারণ করা হইলো তাকেও তো সংবিধান থেকে সরাইয়ে দেওয়া হইলো, সংবিধান মোতাবেক সে ছিল। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে এই বিএনপি যে সরকারটা, সেই সরকারটার সাথে জামাতের সাথে যে এই উপদেষ্টা পরিষদ বা সরকারের যে সম্পর্কটা এবং বিএনপির সাথে যে সম্পর্কটা একটু পার্থক্য পাওয়া যায়, এবং সেটা একটা মাত্র কারণ যে বর্তমানে যে অবস্থা তাতে যে কোনো ফর্মে নির্বাচন দেখ একটাই মাত্র দল বিএনপি জয়লাভ করবে, এতে কোনো সন্দেহ নাই। সেক্ষেত্রে বিএনপি যেভাবে সরকারটা আগাচ্ছে, যে কথাটা আমি আগে বলতেছিলাম যে স্থানীয় সরকার একটা বিরাট ইম্পর্ট্যান্ট জায়গা, এবং পাশাপাশি কয়দিন একটা কথা বলছে আপনার জাতীয় নাগরিক কমিটির নাসিরুদ্দিন সাহেব, উনি বলছেন তরুণদের পরিকল্পনায় যদি কেউ বাধা দেয় সেক্ষেত্রে ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের কবর রচনা করা হবে। এই যে ব্যালট বিপ্লব ফার্স্ট ক্লাস কথা, ব্যালট বিপ্লব মানে ভোট, কিন্তু ব্যালট বিপ্লবের মাধ্যমে কবর রচনা করা হবে, তার মানে অ্যাবসোলুট করতেছে যে ব্যালট বিপ্লবে তারা বিজয়ী হবে। পাশাপাশি নতুন দলের কথা বলা হচ্ছে, এবং তারপর যদি আমি আসিফ মাহমুদ সাহেবকে দেখি যে উনি স্থানীয় সরকার হচ্ছেন, তাহলে বোঝা যায় যে গ্রাউন্ড লেভেলে কাজ করার একটা পরিকল্পনা। এবং এ পর্যন্ত সরকার যেহেতু আজকে পর্যন্ত নির্বাচনের কথা বলেছে, সংস্কার করে নির্বাচন দিবেন, পাশাপাশি অন্যান্য সংস্কার চলবে, সেক্ষেত্রে 2-1 মাস নির্বাচন দেরি হতে পারে। বাট পার্টিকুলার যেমন আমি এই স্টুডিওটা বানাবো, এই স্টুডিও বানাইতে হলে আমি কী বলবো, ভাই আসেন স্টুডিও বানাবেন, ওকে, বানাইতে কত টাকা লাগবে এত, এই কোয়ালিটির জিনিস কতদিন লাগবে এত, এগুলো কিন্তু বলতে হবে, মূল্য কত, সময় লাগবে কত বলতে হবে, তারপরে আপনার সময় বাড়তে পারে কমতে পারে। তো সেই হিসাবে আমি মনে করি 3 মাস মানে 100 দিন যাওয়ার পর রোডম্যাপ দিতে পারবে না, এই বিষয়টা আমার কাছে একটু দূরভিসন্ধিমূলক মনে হয়, এই কারণে যে পাশাপাশি একটা ইনডাইরেক্ট ইন্ডেমনিটি অধ্যাদেশ করার জন্য পরিকল্পনা নিচ্ছে সরকার। যে আমি সাইদ আব্দুল্লাহ, যেটা এই রোডম্যাপের বিষয়ে যদি আপনি কিছু, এই বোধহয় প্রথম ডক্টর ইউনূস তার বক্তব্য রোডম্যাপ শব্দটা ব্যবহার করেছেন, যে রোডম্যাপ আপনার শীঘ্রই পেয়ে যাবেন যে সংস্কার হওয়ার পরে, কিন্তু কোনো ডেডলাইন দেন নেই। এটা নিয়ে আবু হেনা রাজ্জাক কি মন্তব্য করেছেন, সে বিষয়ে যদি কিছু বলতে চান। একই সাথে বিএনপি এবং জামাতের রাজনীতি, এখনকার যে রাজনীতি এবং সরকারের সাথে তাদের যে আন্তঃসম্পর্ক, সেটাকে কিভাবে দেখেন? একটু আগে চমৎকারভাবে কিছু পার্থক্যের জায়গাটা বলছিলেন, সেই জায়গায় শ্রদ্ধার সাথে বলছি কিছু দ্বিমতের জায়গাও যেমন আছে, আবার একমত হওয়ার মতো জায়গাটা আছে ডেফিনেটলি। এবং বিএনপি যে কথাগুলো বলছে বেসিক্যালি রাষ্ট্রপতির অপসারণ নিয়ে, চুপ্পু সাহেবের অপসারণ নিয়ে, ছাত্রদের ভেতরে সবাই না, কারণ যারা আন্দোলন করেছিলাম আমরাও যারা ছিলাম এবং সমন্বয়কদের ভেতরেও, তারা কিন্তু সবাই ওই জায়গায় অপসারণ করতে ওই রাতের বেলা গিয়েছে, এই কথাটা সঠিক না। বরং যেটা হয়েছে, একটা পার্টিকুলার অংশের গুটি কয়েক মানুষ যখন গেছে, তাদেরকে থামানোর জন্য অন্য 2 জন সমন্বয়ক, যেমন হাসনাত আর সার্জিস, 2 জন আমার খুবই ভালো বন্ধু, তারা কিন্তু এটা প্রতিরোধ করতে গেছে না, এই মুহূর্তে এইভাবে করা যাবে না। পরবর্তীতে তারাও কিন্তু রাষ্ট্রপতির অপসারণটা চেয়েছিল। এর পেছনে কিন্তু আবার একটা কারণ আছে, সেই কারণটা কিন্তু আবার ভাইয়ার আলোচনায় পরবর্তীতে আবার চমৎকারভাবে উঠে এসেছে। আপনি রাষ্ট্রপতির ইস্যুটা যখন টানবেন, একই সাথে কিন্তু অনেকগুলো ইস্যু কিন্তু জড়িত আছে, এবং অনেক ক্ষেত্রে শুধু রাষ্ট্রপতির ইস্যু না, রাষ্ট্রপতির ইস্যুর পরবর্তীতে দেখবেন ওই যে রিট করা হলো, হঠাৎ করেই রিট করা হলো, পরের দিন ফেরত আসা হলো। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ যেটা অবজারভেশন আমার কাছে মনে হয়েছে, ছাত্ররা যেমন আছে, তাদের অ্যাক্টিভিজম আর পলিটিক্যালি সচেতনতা, দুইটা কিন্তু 2 জিনিস। কেন যেন আমার মনে হচ্ছে এই ছাত্রদের ভেতরে এমন কেউ আছে, মুরব্বী শ্রেণীর কেউ তাদের কথা, বয়ান এবং কাজের মাধ্যমে ছাত্রদেরকে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে শত্রু বানিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা কিন্তু দরকার ছিল না, এবং আপনার টাইম ফ্রেমটাও বোঝাটা অত্যন্ত জরুরি। কারণ আপনি যখনই পুরো রাজনৈতিক এন্টিটি যারা আছে, বৃহত্তর দলগুলো, তাদের তো ছাত্ররা এসেনশিয়ালি শত্রু না। ছাত্ররা একটা দল গঠন করতে পারলে, তারাও বলেছে যে তারা দল গঠন করতেই পারে, একটা ছাত্রটা দল গঠন করলো, সমস্যাটা কোথায়? গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কারো এই অধিকারটা আছে, এবং সেটা হওয়া উচিত বাংলাদেশের স্বার্থে। কিন্তু আরেকটা ব্যাপার আছে, ছাত্রদেরকে যদি মূলধারার রাজনীতি যারা করে এসেছে তাদেরকে যদি শত্রু বানিয়ে দেওয়া হয়, বর্তমান কনটেক্সটে এমন অনেক সংকট তৈরি হবে, ওই যে চুপ্পু সাহেবের অপসারণ করার মতো ঘটনা, রিট করে তুলে নেওয়ার মতো ঘটনা, এবং নানা জায়গায় অস্থিরতাও কিন্তু আছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো ঘটনা না।
জামাতের কথা যেটা, যে জামাতের কথার ভেতরে মনে হচ্ছে যে তারা অনেক বেশি সহনশীল, সেই চিত্রটা তারা ফুটিয়ে তুলছে। বিএনপির এন্ড থেকেও যদি বলা যায়, কেউ বলতেই পারে যে বিএনপি কি তাহলে সরকারকে সহযোগিতা করছে না? ভাইয়ার ওই জায়গাতে আমি শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করছি। তারেক রহমান কিন্তু তার ভাষণে স্পষ্ট ভাষায় বলেছে এই সরকারকে সফল করতেই হবে, ব্যর্থ হতে দেয়া যাবে না। তার মানে তার জায়গা থেকে কিন্তু এটা ক্লিয়ার মেসেজ আছে। কিন্তু অনেকেই যেটা মনে করে, তাহলে বিএনপি ইলেকশনের কথা কেন বলে? এই কথার উত্তরটা হলো, বাংলাদেশের মানুষের একটা বাজে মেমোরি কিন্তু আছে। ১/১১ সরকারের ওই মেমোরিটা কিন্তু আমাদের মনে আসার কথা। কিভাবে নির্দলীয় একটা দল ২ বছর থেকে বাংলাদেশকে -2 ফর্মুলার দিকে নিয়ে যাচ্ছিল। রাজনৈতিক দলগুলোও কিন্তু খুশি হতো যদি আপনি একটা ক্লিয়ার রোডম্যাপ দিতেন। আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে প্রথমবারের মতো ইলেকশনের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসও যে সচেতন আছেন, সেটা আজকের সন্ধ্যার ভাষণে বোঝা গেল। কিন্তু একটা ক্লিয়ার রোডম্যাপ যদি রাজনৈতিক দলগুলো না পায়, তাহলে তারা কি কথা বলবে না? কারণ কথা বলার কিন্তু অনেকগুলো প্রেক্ষাপট আছে। আবার দেখবেন অনেক জায়গায় অস্থিরতা আছে না, গার্মেন্টস সেক্টরে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে, বিভিন্ন পলিসিগত দিকে, এবং এমনকি অনেক আইন করার ক্ষেত্রেও কিন্তু একটা অনির্বাচিত সরকারের সীমাবদ্ধতা আছে। একটা অনির্বাচিত সরকার এসেই রাতারাতি সব কিছু পরিবর্তন করে ফেলতে পারে না। এই সীমাবদ্ধতাগুলো রাজনৈতিক সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ সহযোগিতা দরকার। তো তাদেরকে যদি একটা ক্লিয়ার রোডম্যাপ দেওয়া হয় যে আমরা এই সংস্কার করব এবং সংস্কারের পরে আমরা ইলেকশনের আয়োজন করব, তাহলে কিন্তু তারাও সহযোগিতা করবে। কিন্তু আমি ওই যে আগেই বললাম, ছাত্রদেরকেও অনেক সময় আমাদের বয়সে আমার মনে হয় আমরা একটা জায়গায় ভুল করে ফেলি। আমি আবার সম্ভাবনা এবং আমাদের যেসব উইকনেস আছে পুরো ব্যাপারটাই অ্যানালাইসিস করতে বিশ্বাস করি এবং পছন্দ করি। কারণ আমরা নিরন্তর ছুটে চলছি, কিন্তু কোথায় কোথায় থামা দরকার এটা যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু একটা ভস্কট পেকে যাবে। আর এই যে আন্দোলন আমরা করেছি, ছাত্ররা সবাই করেছে, একই সাথে দেশের আপামর জনতার সাথে রাজনৈতিক দলগুলোরও কিন্তু অবদান আছে। কেন বিগত 15 বছরে বিএনপি আর জামাত কি কম স্যাক্রিফাইস করেছে? শেখ হাসিনা তো শুধুমাত্র জুলাইয়ের আন্দোলনে পড়ে নাই। বিগত 15 বছরে যে পরিমাণ দমন পীড়ন, গুম খুন চলেছে, তারা তো এটার ভিকটিম এবং তারাও প্রতিরোধ করে তুলেছে। কাজেই তাদেরও কিন্তু মতামতের দাম আছে, তারাও জনবিচ্ছিন্ন না। এবং আমি যেটা আশা করব, বিভিন্ন জায়গা থেকে উস্কানিমূলক কাজ থাকবে, কথাবার্তা থাকবে, কিন্তু সেটার কনসিকুয়েন্স কি হবে এইটা ভেবে চলা উচিত। এবং দেশের স্ট্যাবিলিটি এই মুহূর্তে দরকার আছে। এই মুহূর্তে আনস্টেবল হয়ে গেলে অর্থনৈতিকভাবে বিপন্ন হবে। আপনি যদি তখন দেখা যাবে মানুষ ঠিক বেলায় খেতে পারবে না, আর যদি খেতে না পারে তখন আপনি কোনো সংস্কারের গালগপ্প কোনো কথা বললে মানুষ তখন শুনবে না। আমি আবুনার রাজ্জাকি, আমরা শেষ দিকে প্রায় চলে এসেছি, যে প্রশাসন নিয়ে কথা বলছিলেন, উপদেষ্টাদের নিয়ে কথা বলছিলেন, কিন্তু প্রশাসনের কথা অনেকদিন ধরে শুনছি যে প্রশাসন সেই অর্থ আপনিও বলছেন যে রুটিন ওয়ার্ক করছে, কিন্তু প্রশাসন ফ্যাসিস্ট সরকার রেখে গেছে, দুই এক জায়গায় একটু চেঞ্জ হয়েছে, কিন্তু এই প্রশাসন তো কাজ করবে না, সেটাই তো স্বাভাবিক। কিন্তু তাদেরকে কিভাবে কাজ করাবে? আমি ব্যক্তিগতভাবে যদি আপনাকে বলি, প্রশাসন কিভাবে কাজ করবে সেটা সেকেন্ডারি। তার আগে প্রশাসন কোঅপারেশন করবে বলে আমি ব্যক্তিগতভাবে আজকে পর্যন্ত বিশ্বাস করি না। যেহেতু 16 বছরের প্রশাসন সাজায় গেছে। আর একটা ব্যাপার, দৃশ্যমান প্রশাসন কিন্তু আমাদের বাইরে এখন মাত্র ওয়াকারুজ্জামান সাহেব। মানে এই সরকারের কর্মকাণ্ডের জন্য যদি আমি ধরি কোঅপারেশন, একমাত্র আর্মি চিফের মুভমেন্টে আমি দেখি। সে রাষ্ট্রপতির সাথে দেখা করে, সে উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে, এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার 2 মাস বাড়িয়েছে। হয়তো ওয়াকারুজ্জামান সাহেব একটা কোঅপারেশন করতে চায়, কিন্তু যেহেতু দেশে সামরিক শাসন নাই, দেশে আছে একটা সরকার যেভাবে দলমত নির্বিশেষে সবাই মিলে বসানো হয়েছে, সুতরাং প্রশাসন একটা জায়গায় বোধহয় নিশ্চিত করে বসে আছে। আপনি একটা দেশ 13 লক্ষ প্রশাসনিক কর্মকর্তা একদিনে সরাই দিতে পারবেন না যে খালি করে ভরে ফেলবেন। সুতরাং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়, আমি ব্যক্তিগতভাবে বলবো ইউনূস সাহেবের উচিত যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে আমি যদি বিএনপি জামাতি মেনশন করি বা অন্যান্য দলও যারা আছে, আমার কাছে মনে হয় তাদের সাথে আলাপ আলোচনা করে এমন কিছু লোক নিয়োগ, আমি জাতীয় সরকারও বলবো না, আপনি উপদেষ্টা হিসেবেই তাদেরকে নেন, নিয়ে দরকার একটা জিনিস করেন, সে যদি দলীয় হয় সে না হলে নির্বাচন না করবে, কিন্তু আপনি তাদেরকে নিয়ে, তাহলে আমার কাছে মনে হয় দলের কোঅপারেশনটা পেলে আমার মনে হয় ইউনূস সাহেবকে কোঅপারেট আরও বেশি করবে রাজনীতিবিদরা, যেটা তার জন্য সহায়ক হবে। এবং সব রাজনৈতিক দল যদি একত্র করে, তাহলে আমার কাছে মনে হয় প্রশাসনও মাঠে নামতে, এখন একটা কমন কথা রয়েছে, উনি অনির্বাচিত সরকার, উনি অসাংবিধানিক সরকার, মোরাল কারেজটা
কমে যায়, এটা আমার কাছে মনে হয়। এই ধরনের বয়ান তো থাকবে এবং যারা যারা প্রেসেস ছিল তারা এই ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করে। সেই হিসাবে সেই জন্য আমি বলছি, আমরা প্রায় শেষ দিকে আমি সাইদ আব্দুল্লাহ অন্য প্রসঙ্গে আসি। আপনি একটা সম্প্রতি একটা টক শোতে নিঝুম মজুমদার আপনার টক শোতে ছিল একটা এতে, আপনি তাকে হারপিক দেখিয়েছেন এবং বেশ এটা ভাইরাল হয়েছে। আপনি প্রথম কথা নিঝুম মজুমদারকে কিভাবে চেনেন, সে কে, এবং তাকে কেন দেখানো লোক, হ্যাঁ, এবং হারপিক কেন দেখিয়েছিলেন? আচ্ছা, নিঝুম মজুমদারকে কিভাবে চিনি? বাংলাদেশের যারা রাজনীতি দীর্ঘদিন যাবৎ ফলো করে, নিঝুম মজুমদারের মতো একজন প্রোপাগান্ডা ছড়ানো ব্যক্তিকে চিনবে না, এটা হতে পারে না। সে আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের যারা জুনিয়র আছে নারীদেরকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলছিল ছাত্রলীগ, সে তখন স্ট্যাটাস দিচ্ছিল ধূপধাপ ধূপধাপের আওয়াজ আসছে, চমৎকার। এবং একটা ভোটবিহীন অবৈধ স্বৈরাচারী শেখ হাসিনার রেজিমকে সে ক্রমাগত ডিফেন্ড করে যেত নির্লজ্জপনার মাধ্যমে। আর নিঝুম মজুমদারের সাথে এর আগে 2 বছর আগেও আমার একটা টক শো হয়েছিল। সো তাকে আমি চিনব না এটার কোনো কারণ নাই। 2 নম্বর ব্যাপার, কেন হারপিক দেখিয়েছিলাম, যিনি হোস্ট ছিলেন এই টপিকটা কিন্তু ছিল আন্তর্জাতিক আদালতে মামলা। একজন লয়ার আছেন, বিজ্ঞ লয়ার আছেন, উনিও জানেন আন্তর্জাতিক আদালতে এইভাবে মামলা করা যায় না, নো ওয়ে, একজন ব্যক্তি এইভাবে মামলা করতে পারেন না। এবং কারা মামলা করেছেন বলা হচ্ছিল, পলাতক যে খুনি সিলেটের মেয়র ছিলেন উনি গিয়ে নাকি মামলা করছেন। ওনারা তো আসামি, ওনারাই আসামি না, ছাত্রদের বুকে গুলি চালানোর নির্দেশ দিয়ে গেছেন, তারা গুলি করেছেন। এবং এইভাবে যে মামলা করা যায় না, কিন্তু দেখবেন অনেক মিডিয়া, বাংলাদেশের অনেক মিডিয়াও এটা প্রচার করেছে যে আন্তর্জাতিক আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা হয়েছে, উপদেষ্টা পরিষদের নামে মামলা হয়েছে। ওই টক শোতে আমি ডিবাঙ্ক করতে চেয়েছিলাম যে এইটা যে মামলাই হয় না, এটা যে ভুয়া কথা, নাম্বার 1 এটা। এবং তারা যে ধরনের কজ দেখিয়েছে, তারা বলেছে গণহত্যা হয়েছে 5 থেকে 8 আগস্ট, তার জন্য উপদেষ্টা মণ্ডলী কেন দায়ী? তারা তো তখন গঠন করাই হয় নাই, যে মুহূর্তে এটা নন এক্সিস্টেন্ট। আপনি বলেন 5 তারিখ 6 তারিখ 7 তারিখে উপদেষ্টা মণ্ডলী ছিল, তাদের নামে মামলা করছে, আবার বলছে গণহত্যা হয়েছে। গণহত্যা হওয়ার জন্য পার্টিকুলার শর্ত আছে, জেনোসাইড কনভেনশন কিন্তু আছে, 4টা পার্টিকুলার শর্ত পূরণ করতে হয়, তার কোনোটাই ওই জায়গায় নাই। কাজেই এটা একদম ভয়ডা বিনিশ্চয় জিনিস। কিন্তু তারপরেও তারা এই যে অপপ্রচার, তারা কিন্তু এটা চালাচ্ছিল। তো এই টকশোটা যখন শুরু হয়, হোস্টকে আমি বারবার করে বলে রেখেছি কেউ কারো কথার ভেতরে ডিস্টার্ব করতে পারবে না। এই যে চমৎকার একটা আলোচনা হলো, তার আলোচনাতেও আমি ডিস্টার্ব করিনি, আমার আলোচনাতে উনি কোনো ডিস্টার্ব করেননি। তো সে যখন আগে কথা বলেছে, সে কিন্তু অ্যাবসার্ড কথাবার্তা বলেছে যে মেয়র এখনও উনি মেয়র, শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী, দেশে নাকি আমরা উগ্রতা দেখিয়ে হটিয়ে দিয়েছি, কোনো কিছুই হয় নাই। এই কথা শুনলে দেশের নর্মাল কোনো মানুষ, সুস্থ এবং বিবেকবান মানুষ এটা সহ্য করতে পারবে? তারপরেও দেখেন আমি একটা কথাও বলিনি। আমি যখন কথা বলা শুরু করেছি, সাথে সাথে সে ইন্টারফেয়ার করছে, আমাকে কথা বলতে দিচ্ছে না। আমি বারবার করে হোস্টের দৃষ্টি আকর্ষণ করছি। হোস্ট যখনই দেখলাম সে তারপরেও থামাচ্ছে না, নিঝুম মজুমদার চিল্লাচ্ছে, তখন দেখলাম যেমন কুকুর তেমন মুগুর রাখাটা অত্যন্ত জরুরি। কারণ সে কিন্তু সবসময় অতীতেও দেশের যখন ফ্যাসিবাদী রেজিমে কিছু পার্টিকুলার মিডিয়া ছিল, আপনিও জানেন, তাদের টকশোতে গিয়েও যারা বসতো তাদের সাথে চিল্লাপাল্লা করে তাদের জীবন বের করে ফেলার চেষ্টা করত। কিন্তু তার ভাবা উচিত আমরা যারা আছি সেই ব্যাপারটা তো আমরা সহ্য করব না। তার কাজে আমি বাধা দেইনি, আমি যখন কথা বলছিলাম সে বাধা দিচ্ছিল, তাহলে তাকে থামানোর উপায়টা কি? এবং আমি তো জাস্ট একটা হারপিক প্রদর্শন করেছি, তাতেই সে তেলে বেগুনে জুজে উঠলো। তার সাথে যদি কোনো সম্পর্ক না থাকতো সে তার নর্মাল কাজ চালাতো। এ থেকেই তো বোঝা গেল হারপিকের সাথে তার কোনো অতীত স্মৃতি আছে, এবং সেটা বাই দিস টাইম সবাই জানে। তো সে যদি নর্ম লঙ্ঘন, ইচ্ছে করে রেখেছিলেন পাশে, আমি আগেই বলেছি আমি তার ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে জানি। সে যদি আমাকে বাধা না দিত এইটা আমি আনতামও না। কিন্তু আমি জানি যে যেমন কুকুর তার জন্য তেমন মুগুর রাখতে হয়, এই জন্য প্রতিষেধক হিসেবে আমি রেখেই দিয়েছিলাম। কারণ আমি জানতাম সে এইভাবে যখন ডিস্টার্ব করবে, তারও পাবলিকের কাছে গিয়ে রিয়াকশন সেটা ভিজিবলি দেখিয়ে দেওয়াটা উচিত। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এই পর্যায়ে শেষ করি। আবু হানিফ রাজ্জাকী অনেক ধন্যবাদ, সাইদ আব্দুল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ, প্রিয় দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ। দেখলেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আপনারা সবাই ভালো থাকবেন।